আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শুধু নিজেদের জন্যই জন্মগ্রহণ করেননি। নিপীড়িত নিষ্পেষিত মানুষের মুক্তিই তাদের একমাত্র আরাধনা, এবং এই কারণেই তারা বিশিষ্ট, এই কারণেই তারা অনন্য। এরকম বিশিষ্ট ব্যক্তিদের জীবন এবং কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন, বিশেষ আলোচনা অনুষ্ঠান মুখোমুখি। আজকে আমাদের জন্য সৌভাগ্যের একটি দিন। আমরা এই আয়োজনে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলেন। রাজপথে থাকতে থাকতে তিনি এখন রাজপথেরই অভিভাবক। তো রহস্য না বাড়িয়ে আজকের মহান অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের মহান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য আসীন মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আমি মাননীয় মেয়রকে আমাদের এই আয়োজনে মুখোমুখিতে স্বাগত জানাচ্ছি। স্যার স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে সময় দিয়েছেন। মাননীয় মেয়র, আমরা সত্যিই সৌভাগ্যবান আজকে আপনাকে পেয়েছি। আমি শুরুতেই ভূমিকায় বলছিলাম আপনি রাজপথে আন্দোলন করতে করতে আজকে রাজপথের অভিভাবক। আমরা আজকের আয়োজনটা সাজিয়েছি আপনাদের ব্যক্তি জীবন, আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার রাজনীতি, আপনার জেল। আমরা সমস্ত কিছু ছোট ছোট করে আমরা আলোচনায় আনবো। তবে আমাদের মাঝে আরও কিছু শ্রেণী পেশার ব্যক্তিত্বরা আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে যে ডক্টর যেমন আছেন, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, চিকিৎসক, সবাই আছেন। মাননীয় মেয়র, আমরা এই কদিন আগেও আপনাকে রাস্তায় রাস্তায়, আদালতের প্রাঙ্গণে প্রাঙ্গণে ঘুরতে দেখেছি, দৌড়াতে দেখেছি। আপনি রাস্তার অভিভাবক, রাস্তা দেখভালের দায়িত্ব আপনার কাঁধে। আমি আপনার অনেক শুরু এবং মাঝখানের জীবনটা আলোচনা করব, তবে শেষটা দিয়ে শুরু করতে চাই। মাননীয় মেয়র এই শব্দটা কেমন উপভোগ করছেন? আমি আসলে জনগণের পিতা নই, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ওই কথাটি বলেই কিন্তু আমি কাজ শুরু করেছি, এবং আমি মনে করি যে জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি আসলে ইনফ্যাক্ট একটি আন্দোলনের মধ্যে দিয়ে এই দায়িত্ব আমি পেয়েছি। দায়িত্বের মধ্যে দিয়ে বাংলাদেশের যে বিচার বিভাগের যে একটি বৈষম্য ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, সেটা এই মানুষের শেষ আশ্রয়স্থল অনেক বেশি এই রায়ের মধ্যে দিয়ে, আমার এই চেয়ারে বসার মধ্যে দিয়ে সে আইনের শাসনটা প্রতিষ্ঠা হয়েছে, সেটা আমি মনে করছি। কেমন উপভোগ করছে আসলে মেয়রটা? এই যে এই কদিন মাননীয় মেয়র আগে সাদাত ভাই করে সাধারণ মানুষের, না, আমি এখনো সাধারণ মানুষের মতোই কাজ করছি। আপনারা হয়তো আমাকে দেখেছেন রাস্তায়, এখন আমি কাজ করি। আমি পরিষ্কার পরিচ্ছন্নতার সরাসরি অংশগ্রহণ করেছি। আমি মানুষকে বোঝাতে চেষ্টা করেছি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। আমি ডাস্টবিনে ময়লা ফেলার জন্য মানুষকে আমি বোঝাতে চেষ্টা করছি। আমি হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে আমি বিভিন্ন আমার যে আরবান ডিসপেন্সারিগুলো আছে সেখানে যাচ্ছি, আমার যে হসপিটাল আছে সেখানে যাচ্ছি, ডাক্তারদের সাথে আমি কথা বলছি, সেখানে নার্সেস স্টাফসদের সাথে আমি কথা বলছি, কোনো ইনস্ট্রুমেন্টস লাগবে কিনা জিজ্ঞেস করছি। আমি ডেঙ্গু সেল সেন্টার করেছি, ম্যানেজমেন্ট সেন্টার করেছি, সেখানে আমার যে ইনভেস্টিগেশনগুলো আছে ফ্রি অফ কস্ট আমি সেখানে দিচ্ছি। ইভেন আমার একটা পরিকল্পনা আপনাদেরকে আমি বলেছি যে এখানে খেলার মাঠ ছিল না, 41টা ওয়ার্ডে আমি 41টা খেলার মাঠ করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে আগ্রাবাদ শিশু পার্কে সেখানে একটা জাম্বুরি মাঠ আছে, যেটা আসলে পার্কের সাথে ছিল, লোকজন খেলতে পারতো না, সেটাকে আমি উন্মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা করেছি। এবং আপনারা জানেন যে বাকলিয়াতে একটা বাকলি স্টেডিয়াম ছিল, সেটা এতদিন পর্যন্ত একটা শ্রেণীর কাছে আবদ্ধ ছিল। তো মাঠটাকে আমি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা। 3 বার জেল খেটেছেন, আপনার একজন চিকিৎসক মানুষ, সেই স্বপ্ন কি কখনো দেখেছেন? একজন মেধাবীরাই তো আসলে চিকিৎসক অথবা চিটং মেডিকেল অথবা বুয়েট এরকম লেখাপড়া করে, আপনাকে কিন্তু কোর্টে কোর্টে দৌড়াতে হয়েছে। আপনার বিরুদ্ধে সম্ভবত 100-র বেশি মামলা আছে। আপনি কি মনে করেন আসলে যে মেয়র হওয়ার জন্য কিন্তু আপনাকে আদালতে আদালতে ঘুরতে হয়েছে? মেয়র হওয়ার জন্য এই কাজটি করিনি, মূলত যে ছিল বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বরাবরই যে আন্দোলনগুলো করেছি। আমাদের নেত্রী খালেদা জি, আপনি জানেন যে বিনা কারণে ওনাকে জেলে দেওয়া হয়েছে। উনিও বারবার যে গণতন্ত্রের কথা বলেছেন, মানুষের মৌলিক অধিকারের কথা বলেছেন। দেশনায়ক তারেক রহমানও বলছেন। আমাদের অনেকেই অনেক মামলার আসামি, তারাও কিন্তু এই কথাগুলো বলছেন। আমার বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, সেই জায়গায় গিয়ে আমাদের যে কথা বলার যে স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার সব কিছু কিন্তু অত্যন্ত নিষ্পেষিত ছিল, যার কারণে গিয়ে হয়তোবা বারবার আমাকে জেলে যেতে হয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আমি জেলে থাকলে হয়তোবা দলের কাজগুলো স্থবিরতা আসছে, দল কাজ করতে পারবে না এবং আমরা মিছিল মিটিং করতে পারবো না। এই দৃষ্টিকোণ থেকে তারা হয়তোবা বারবার আমাকে জেলে নিতে চেষ্টা করেছে। যেহেতু আমি
প্রতিটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে, ধরেন আজকে এখানে আপনি যদি একদম আওয়ামী লীগের শাসনামল যখন শুরু হয়েছে 2009 সাল থেকে, তখনই আমি দলের সাধারণ সম্পাদক হলাম। এরপরে 16 সালে এসে আমি প্রেসিডেন্ট হলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলাম, এবং 24 সাল পর্যন্ত আমি বিএনপির আহ্বায়ক হিসেবে কাজ করেছি। কাজে সেইখানে দাঁড়িয়ে হয়তোবা আমার যে পোস্টের কারণে তারা যেটা করেছে, যে হুকুমের আসামি করে সবসময় মামলাগুলোতে আমাকে দিয়ে দিয়েছে। একটু করে জেল জীবনের গল্প শুনতে চাই। জেলে কেমন লাগে আসলে? জেলে যখনই যাই আসলে এখানে তো সব অসহায় মানুষ, তারা চিকিৎসা পায় না। প্রথমে আসে চিকিৎসা নিতে আমার কাছে। এখানে কিন্তু খুব বাজে একটা প্রবলেম হচ্ছে স্কিন ডিজিজ। আপনি জানেন সে স্কেবিস যে কন্ট্রাকচুয়াল যে ডিজিজটা হয়, সেটা ধরেন ওইখানে ইনফ্যাক্ট একটা রুমে ধরেন থাকতে পারে 20 থেকে 25 জন, সেখানে রাখা হয় 100 জন। 100 জন রাখার কারণে অত্যন্ত কাছে থাকতে হয় সবাইকে, এবং সেটাকে আমরা বলি ইলিশ ফাইল। ইলিশ মাছ যেভাবে কাত হয়ে শুতে হয়, নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা দেখছেন তারা যদি কেউ জেলখানায় গিয়ে এইভাবে থাকেন এই শব্দটা শুনে থাকবেন। অত্যন্ত অমানবিকভাবে তাদেরকে থাকতে হতো। এটা আসলে না দেখলে বোঝা যায় না। এবং সেখানে যেটা হয় যে গরুর একটা রুটি খেতে পারতেন সকালে। আসলে আমরা তো হয়েছে কি, আমাকে তো ডাক্তার হিসাবে সবসময় ডিভিশন দিত। আমার একটা ইয়ে ছিল কি, যেহেতু আমি ডক্টর ছিলাম, বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের কোটায় হয়তো আমি, তাও আমাকে ওই যে জায়গায় ডিভিশন দেওয়ার কথা সেখানে দিত না, একটা রুমকে সেটা করে দিত, একটা রুমের মধ্যে এগুলো ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে হবে। বাট আমি যে জিনিসগুলো দেখেছি, সাধারণ যে কয়েদিরা ছিল তারা অত্যন্ত কষ্টে থাকতো, যার কারণে খুব কাছাকাছি থাকার কারণে এই স্কিন ডিজিজগুলো সেখানে হয়ে যেত। তো ওই ধরনের রোগী বেশি দেখেছি। আর বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস, যারা হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, আপনি তো স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস মেডিসিন, সো দ্যাট এই রোগীগুলো আমি বেশি দেখতাম। এবং ইভেন ওইখানে যারা জেলারও আছে, যারা জেলের দায়িত্বে আছে, তারাও যারা কয়েদি করে রেখেছেন তারাও চিকিৎসা, তারাও আসতো, সবাই আসতো মোটামুটি ভাবে ওইভাবে। ইভেন আমি যখন আমার মনে পড়ছে, যখন আমাকে 2018 সালে যখন আমি এমপি ইলেকশন করছিলাম 2018 সালে, তখন ঢাকা থেকে আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে 3টা জেলে নিয়ে যাওয়া হলো। মানে আমার অবাক লেগেছে, প্রথমে নাজিমউদ্দিন, এরপরে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, মানে 2 দিনের মধ্যে। মানে একটা জেল থেকে হঠাৎ করে বললো যে না, আপনার ওইখানে আপনার কেরানীগঞ্জ যেতে হবে। চলে গেলাম একটা ভ্যানের মধ্যে, প্রায় শখানেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কনজেস্টেড অবস্থায় সেখানে গেলাম। সেখানে গিয়ে আবার কেরানীগঞ্জ যাওয়ার একদিনের মধ্যে বলে যে না, আপনি কাশিমপুরে চলে যেত। মানে কাশিমপুর গেলাম, কাশিমপুরে গিয়ে সেখানে কাশিমপুর জেলেরটা আসলে একটা সেটা বিএনপির সময় হয়েছিল, আমরা দেখেছি। এবং খুব এমনি মোটামুটিভাবে ওই কাশিমপুর জেলের আমি অবস্থাটা দেখেছি, রাদার দেন অল আদার জেল, ওটা কিন্তু বেটার। ওইখানে মোটামুটি ঘোরার জায়গা আছে, হাঁটার জায়গা আছে, কিছু কাঁঠাল আছে, কাঁঠাল গাছ, কলা গাছ, আম গাছ, এগুলো আছে। একটু আপনি বন্দি, মানে বন্দি এটা তো আছে, বাট ওই জেলগুলোর তুলনায় বিশেষ করে চট্টগ্রাম জেল আসলে খুবই বাজে অবস্থা। কারণ এখানে খেলার কোনো মাঠ নেই। বাচ্চাদের সাথে, বাচ্চারা আমার পাশে থাকতো একটা রুমের মধ্যে, যারা কিশোররা আর কি। তো তাদের আসলে খুব খারাপ লাগতো। 14 বছর 12 বছর শুরু বাচ্চারা, শীতকালে দেখেছি তাদের খুব কষ্ট হতো। তাদের গায়ে কোনো জ্যাকেট ছিল না, কোট ছিল না। তা আমি ওই সময় তাদেরকে যদ্দূর পারি সবাইকে চুপ করার চেষ্টা, এগুলো করতে ভালো লাগে। যেমন অনেকে আমি দেখেছি বিনা কারণে জেল খাটছে, কোনো কারণ ছাড়াই। তাদেরকে নিয়ে এসেছে, হয়তো একসাথে পেয়েছে সবাইকে নিয়ে, বাট বের করার মতো কোনো মানুষ ছিল না। তো এখানে কিন্তু কাজ করার একটা সুযোগ আছে, এখানে আনন্দও আছে। আপনি যদি ওই ধরনের কিছু মানুষকে বের করতে পারেন কিছু উকিল দিয়ে, নিঃসন্দেহে আপনি এখন আপনার একটা জায়গা আছেন, আপনি চেষ্টা করলে হয়তো উদ্যোগ নিতে পারেন। হ্যাঁ, ওই জিনিসটা আসলে কাজ করে। আমি এই পর্যায়ে একটু করে দর্শকদের কাছে যাব, তবে শেষ একটু প্রশ্ন করতে চাই। এই পর্যায়ে জেল জীবন যেহেতু, আমি শুনেছি যে আপনার একমাত্র সন্তানকেও আপনি দেখতে পাননি অনেকদিন কারাগার থাকার কারণে, সেই স্মৃতিটা কত কষ্ট দেয়? আসলে সেটা হচ্ছে ওই যে 2018 সালে যখন এখানে আমাকে বারবার বাসায় খুব পুলিশ এসে ডিস্টার্ব করছিল, আপনারা জানেন 13-14 সালের ঘটনা। তখন ওই সময় তো আমি সাধারণ সম্পাদক ছিলাম, আর আমার একটা অডিও ক্লিপস, এটা আসলে ম্যাডামই বলছিল, আপনার মধ্যে খেয়াল আছে, একটা অর্ডার করছিল জি, যে আমি ডাক্তার শাহাদাতকে দায়িত্ব দিয়েছি চিটাগাং। জি জি, এটা অনেক ওই সময় আমরা যে কথা ভাইরাল বলি এরকমই ছিল অনেক। উনি বলেছে অন্য একটা প্রেক্ষাপটে, উনি বলেছে আমাদের একটা প্রোগ্রাম নিয়ে, তো এটাকে এমন একটা টাইমে তারা ছেড়ে দিয়েছে, মানে সব কিছু নিষ্পেষণের জায়গায় চলে এসছে আমার উপরে। আমাকে একসাথে প্রায় একদিন এক রাতে বোধহয় 16টা মামলা দিচ্ছে। এরপর আমার বাসায় এসে কন্টিনিউয়াসলি তারা বিবিধভাবে
বাসায় টর্চার করেছে সে সবাইকে। তো ওইগুলো ছিল অনেক বাজে ঘটনা। তো এর প্রেক্ষিতে গিয়ে হয়তো আমি আমার পরিবারকে ঢাকাতে পাঠিয়ে দিয়েছিলাম। সেখানেও আসলে পুলিশ আসলে বিভিন্ন জায়গায় আসতো। তো পরে তারা চলে গেল দেশের বাইরে। আমি 18 সালে যখন ঢাকা থেকে অ্যারেস্ট হয়ে গেলাম, ঠিক এদেরকে আমি বিদায় দিয়ে গেলাম, এর সন্ধ্যা আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আরেকটা আমার ক্লিপস আরেকজনের রেকর্ড করে, এটা তো বোধহয় শুনেছেন, ওই যে ম্যাডামের গাড়িতে ফেনীতে যাওয়ার সময় নিজাম হাজারিরা করে ওইখানে ভয়েসটা আমার ভয়েস না, কিন্তু ভয়েস সব থেকে তারা নকল করে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটার কারণে গিয়ে আমার সমগ্র তারা স্টেশনে এয়ার স্টেশনে বলে দিয়েছে যে আমি যাতে কোনো জায়গায় ফ্লাই করতে না পারি। তো এগুলো আছে, প্রচুর আমার উপর নির্যাতন হয়েছে এগুলো। এবং এরা আসলে বুঝতে পেরেছে, বিশেষ করে ম্যাডামের লাস্ট যখন 17 সালে, আপনি হয়তো খেয়াল করেছেন, যখন উনি চট্টগ্রামে রোহিঙ্গাদের দেখতে এসেছিলেন, ওই সময় আমার শোডাউনটা সবচেয়ে বেশি ছিল। এবং তারা হয়তো প্ল্যান করেছিল যে ম্যাডামকে বাই হুক অর বাই ক্রুক তারা অ্যারেস্ট করবে, এবং ঠিকই তারা করেছে। 18 সালের ফেব্রুয়ারিতে ম্যাডাম অ্যারেস্ট হলো, 8 ফেব্রুয়ারি। 17 সালের নভেম্বর উনি চিটং এসছেন। তো ওই সময়ে কিন্তু আমাকে বেশি তারা টার্গেট করেছে। ও টার্গেট করার প্রেক্ষিতে গিয়ে 18 সালে তারা ওই 17 সালের শেষের দিকে একটা অডিও রেকর্ড তারা ভাইরাল করে আমাকে প্রতিটা এয়ার স্টেশনে যাতে আমি যেতে না পারি কোনো জায়গায় আর কি। এবং সেটা তারা করেছে টিল। তো এখন আমার এটা হয়েছে, আমি কিছুটা রিলিফ হয়েছে। তো এগুলো হয়েছে আর কি। আসলে রাজনীতিবিদদের উপর অনেক ধরনের অনেক নির্যাতন, এগুলো আসলে অনেকে জানে, অনেকে জানে না। আমি একটু করে আমাদের দর্শক সারিতে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদের কাছে একটু করে আসতে চাই। আপনার সম্পর্কে আসলে জানার শেষ নেই, তারপরেও আমাদের আজকের আয়োজনে যারা কয়েকজন এসেছেন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন শুনে আবার আপনার কাছে আসতে চাই। একটু প্লিজ যদি কেউ বলতে চান। আমি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে আছি। মাননীয় মেয়র, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে সত্যিকার অর্থে সেবক হিসেবে অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছেন। চট্টগ্রামের বৈচিত্র্যপূর্ণ যে ভৌগোলিক অবস্থান, একদিকে পাহাড়, সমতল এবং সমুদ্র, চট্টগ্রাম এদিক দিয়ে বাংলাদেশের একটা অনন্য নগরী, আবার বাণিজ্যিক রাজধানী। এখানে জনগণের প্রত্যাশা অনেক। আপনার অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা, পরিবেশ দূষণ, এগুলোর সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা আছে। আপনি প্রথম থেকে বলাচ্ছেন গ্রিন সিটি এবং ক্লিন সিটি করার আপনি অঙ্গীকারাবদ্ধ। এই অবস্থায় আপনার অপরিকল্পিত নগরায়নের নামে যথেষ্ট লুটপাটও হয়েছে বিগত সরকারের আমলে, ফেসিবাদী সরকারের আমলে আমরা দেখেছি। এই কারণে জনগণের প্রত্যাশা আপনার কাছে বেশি, জনপ্রত্যাশা বেশি, আবার চ্যালেঞ্জও বেশি। আপনি এই যে বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী হিসাবে চট্টগ্রামকে গড়ে তোলার যে চ্যালেঞ্জ, এটাকে আপনি কীভাবে মিটিগেট করার চিন্তা করছেন, এবং কীভাবে আপনি নগরবাসীর জন্য একটা গ্রিন সিটি ক্লিন সিটি করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, তার একটু প্রাথমিক ধারণা কি আপনার কাছে আমরা পাবো? কেন আমার আরেকটা ছোট্ট বিষয় জানার আছে, সেটা হচ্ছে নগরবাসীর জলাবদ্ধতার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি মুখোমুখি হয়, সেটা হচ্ছে প্রতি বছরই রাস্তার সংস্কার কাজ হয়, কিন্তু বর্ষা আসলেই রাস্তাগুলো এবড়ো তেবড়ো খানাখন্দকে পড়ে যায়, মানুষের দুর্দশার অন্ত থাকে না। কিন্তু সিটি কর্পোরেশন থেকে ঠিকই বরাদ্দ দেওয়া হয়, এবং আমরা এও শুনে আসছি যে 100 টাকা বরাদ্দ দিলে ওখান থেকে 60 টাকার মতো বিভিন্ন ধরনের অবৈধভাবে বিভিন্ন জায়গায় চলে যায়, কমিশন মানি সেই মানি। আপনি এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করার চিন্তা করছেন? একটু ওই সার থেকে একজন আপনি মনে বলতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রেহনুমা সুলতানা খান, আমি সহকারী অধ্যাপক, সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। যদিও চট্টগ্রাম আমাদের দ্বিতীয় বৃহত্তর নগরী বা বন্দর নগরী, কিন্তু এখনও স্যার রাজধানী থেকে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। এখনও দেখা যাচ্ছে যে আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা অবহেলিত, বা শিক্ষার মানের ক্ষেত্রে ঢাকা বা ঢাকাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরকে যে প্রেফারেন্সটা দেয়া হয়, সেটা আমাদের চিটংয়ের ছেলেমেয়েরা বা চিটংয়ের শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না। এটার জন্য দায়ী করা হয় যে আমাদের শিক্ষার মান এখনও তেমন ভালো নাই, যেটা ঢাকা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো মান রক্ষা করছে। এছাড়াও আমাদের চিটংয়ের সরকারি বলেন বেসরকারি বলেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন অনেক ধরনের জটিলতা আসছে, বিভিন্ন ধরনের জটিলতা এখনও তৈরি হয়েছে বা আসছে, বা সরকার এই পরিবর্তনের কারণেও কিন্তু অনেক জটিলতা তৈরি হচ্ছে, যেটার কারণে শিক্ষা অনেকটাই সাফার করছে। তো সেক্ষেত্রে স্যার আমি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি একটু জানতে চাই। সিটি কর্পোরেশনে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটু করে যে জনাব জাহিদুল করিম কোচি, বর্ষিয়ান সাংবাদিক। মাননীয় মেয়র, আপনাকে অভিনন্দন। রাজপথের নেতা থেকে আপনি জনতার মেয়র হয়েছেন, এটা বিশাল প্রাপ্তি। সারা বাংলাদেশের জন্য নয়, আপনি ফাইট করতে করতে রাজনৈতিকভাবেও ফাইট করেছেন, আপনার আমলাতান্ত্রিক জটিলতাকে ফাইট করে আপনি এখানে এসেছেন।
আমি একটা জিনিস অনুরোধ করব, যে জানতে চাইব, সেটা হচ্ছে আপনি সিটি কর্পোরেশনে কাজ করছেন, আপনি কি এই সিটি কর্পোরেশন যারা আমলা, সেই আমলার নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন, না আমলার বহির্ভূতভাবে কাজ করবেন? আমলাতন্ত্র থেকে বেরিয়ে এসে জনগণের যেই আজকে সমস্যা, এই সমস্যাকে কীভাবে মুখোমুখি করবেন? আর একটি জিনিস, আমাদের একটা দাবি হচ্ছে, আপনি এসছেন সিটি কর্পোরেশন অসংখ্য দুর্নীতি, এখন পর্যন্ত দুর্নীতি কীভাবে এখনও ছড়িয়ে আছে, আমাদের বিশ্বাস আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করবেন, যাতে জনগণ জানতে পারে চট্টগ্রামে গত 16 বছর কীভাবে লুটপাট হয়েছে। আমার নাম ইমরুল শাহেদ, আমি একজন প্রকৌশলী এবং ব্যবসায়ী। আমার জানা মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রদের কোনো সরকারি বাসভবন নেই। যে মেয়র আসেন তিনি তার নিজস্ব বাড়িতে থাকেন। ওই বাড়িটি একটি মেয়র ভবনের মতো পরিচিত হয়ে যায়, মেয়রের বাসভবনের মতো। যদি না থেকে থাকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের জন্য একটি সরকারি বাসভবন যেন পাওয়া যায়, নগর ভবনের মেয়রের বাসভবন যেন মানুষ চিনতে পারে। আমার প্রথম স্বপ্ন ছিল, যখন আমি মেয়র হওয়ার আগে, আমি প্রায় 2010 সালে আমার নির্বাচন করার কথা ছিল, যখন আমার বয়স আরও কম ছিল। তো বয়স এখনো কম, আপনি সো ইয়াং। তো ওই সময় আমাকে অলমোস্ট নেত্রী বলেই দিয়েছিল 10 সালে, যখন মঞ্জুর সাহেব যখন মেয়র হলেন আর কি। তো ওই সময় থেকে আমি চিন্তা করছিলাম যে সিটি কর্পোরেশন তো আছেই, চট্টগ্রামে আর যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, সবাইকে যদি একসাথে কোঅর্ডিনেশন করা যায়, তাহলে পরে চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন সম্ভব। এবং এটার জন্য সবচেয়ে দরকার একটা সিটি গভর্নমেন্ট, নগর সরকার। এই নগর সরকারটা ইনফ্যাক্ট অনেক দিন ধরে সময়ের দাবি, পৃথিবীর বিভিন্ন অ্যাডভান্সড কান্ট্রিতে সেটা আছে। আপনি যদি ইংল্যান্ডে দেখেন সেখানে আছে, নেদারল্যান্ডে সেখানে আছে, জাপানে আছে, সিঙ্গাপুরে আছে, প্রতিটি জায়গায় কিন্তু আছে। এটা কোঅর্ডিনেশনের মতো যে সবাই সিটি কর্পোরেশনকে। দেখুন, আমি এখন সিটি মেয়র, বাট আমি যদি এখন ওয়াসাকে যদি কিছু বলি, ওয়াসা আমার কথা শুনতে পারে, নাও শুনতে পারে, কারণ ওয়াসা তাদের একটা মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। সিডিএকে যদি আমি উন্নয়ন কর্তৃপক্ষকে বলি, তারা আমার কথা শুনতে পারে, নাও শুনতে পারে। এই যে একটা শোনা না শোনার মধ্যে আমরা আছি, এটাকে যদি আমরা, ইফ দে ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা লাইক সিটি কর্পোরেশন, তারা যদি সব সেবা প্রদানকারী সংস্থাগুলো তারা সিটি কর্পোরেশনের সাথে কাজ করে, তাহলে পরে একটা পরিকল্পিত উন্নয়ন সম্ভব। এরপরে আপনি দেখুন, এরপরে আসছে বিভিন্ন ধরনের পানি উন্নয়ন বোর্ড, তারা সেখানে কাজগুলো করছে। আবার বিভিন্ন কেবল লাইন নেওয়ার জন্য টিএনটি সেখানে কাজ করছে। সো এই জন্য আমি আসার পরে সেবা প্রদানকারী সমস্ত সংস্থাগুলোর প্রধানদেরকে আমি আমার সিটি কর্পোরেশনে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনারা ম্যাক্সিমাম সেখানে জয়েন করেছিলেন, ইভেন ট্রাফিক বিভাগও। তো আমি তাদেরকে বলেছিলাম যে 1 বছরের একটা কর্মপরিকল্পনা আমাকে দেওয়ার জন্য। তাতে করে হবে কি, আমার নগর সরকার যদি নাও থাকে, তাহলে আমি ওই 1 বছরের কর্মপরিকল্পনা দেখে আমার কি কাজ করণীয়, অথবা অন্য অন্য সেবা প্রদানকারী সংস্থার কি কাজ আছে, সেটা আমরা ইনফ্যাক্ট একটা জায়গায় নিয়ে আসতে পারবো। তাতে করে জনগণের দুর্ভোগটা কম হবে। এই জায়গায় আমরা একমত হয়েছি। আর এখানে যারা আছে এখন, যারা দায়িত্বে, সিডিএতে যিনি আছেন, ইভেন ওয়াসাতে যিনি আছেন, পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন, পুলিশ বিভাগে যারা আছেন, তারা অত্যন্ত কর্ডিয়াল। তারা বলেছে যে আমার যে কোনো ব্যাপারে তারা আমাকে সাহায্য করবে। এটা একটা বড় পাওয়া। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমি এই বিভিন্ন পার্কগুলো যেগুলো বাণিজ্যকরণ করা হয়েছে, বিশেষ করে বিপ্লব উদ্যানের যে পার্কটা ছিল, সেখানে আমি সেটা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে সেখানে একটা গ্রিন পার্ক করার চিন্তাভাবনা আমাদের আছে, এবং সেটা আমি ইনশাআল্লাহ করব। আর একটা আপনার আমবাগানে যে একটা পার্ক ছিল, সেটাও এতদিন পড়েছিল, সেটা আমি গিয়ে পরিষ্কার করতে বলেছি, সেটাও ইনশাআল্লাহ। এবং ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেটি প্রথম চট্টগ্রামে শহীদ হয়েছে, ওয়াসিম, তার নামে সেটার নামকরণ করতে বলেছি। এরপরে আপনি দেখেছেন ওই যে আগ্রাবাদ যে জাম্বুরি ফিল্ডের পাশে যে শিশু পার্কটি আছে, সেখানেও আমি ওই পার্কটাকে একটা জায়গায় এনে বাচ্চাদের জন্য খেলার যে রাইডসগুলো ছিল, সেগুলো আবার সুন্দর করে সেখানে সাজানোর জন্য। আর পাশাপাশি একটা জাম্বুরি মাঠ আছে, যেটা আগে এটার সাথে অ্যাটাচ ছিল। ওই জাম্বুরি মাঠকে আমি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি। যে আমার একটা চিন্তা যে 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ থাকবে। এখন টার্ফের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠছি, আমাদের একটা শ্রেণী সেখানে একটা বৈষম্যের শিকার হচ্ছে। এই জিনিসটা আসলে আমার খুব মাথার মধ্যে স্ট্রাইক করে, যে একটা উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত একটা শ্রেণী সেখানে খেলছে, কিন্তু নিম্নবিত্ত এবং গরিব ছেলেরা সে খেলতে পারছে। এই সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এই জায়গায় গিয়ে আমি চিন্তা করি যে
প্রতিটা ওয়ার্ডে যদি একটা একটা খেলার মাঠ থাকে এবং তারা যদি খেলতে পারে, আমার ধারণা যদি সেখানে 41 এই জায়গায় গিয়ে ওই যে মনোজগতে যে একটা সাইকোলজিক্যাল ডেভিয়েশন, যেটা আমরা বলি এখান থেকে ডিপ্রেসিভ ইলনেস সৃষ্টি হবে, সিজোফ্রেনিয়া সৃষ্টি হবে, এগুলো অনেক বাজে রোগ। আমার মনে হয় এগুলো একটা ব্যাপার সেখানে কাজ করে। তো এগুলি কিন্তু আমি কাজ করছি, এগুলি নিয়েও। আরেকটা হচ্ছে, আমি বারবার বলেছি এটা পর্যটন নগরী, কিন্তু আমরা সেটাকে ক্যাশ করতে পারছি না। আপনি ধরেন জিডিপিতে যদি এখনও যে 3টা সেক্টর জিডিপিতে যথেষ্ট অবদান রাখছে, সেই গার্মেন্টস সেক্টর বলুন, রেমিটেন্স মানব সম্পদ বলুন, কিংবা এগ্রিকালচার, 4 নম্বর সেক্টরকে যদি আমরা দাঁড় করাতে চাই সেটা হচ্ছে পর্যটন। এই জায়গায় যদি আমি চট্টগ্রামকে দাঁড় করাতে চাই, আমার অনেক কিছুই আছে চট্টগ্রামে, ট্যুরিজমের একটা হাব যেগুলো করা। কিন্তু আমি আসলে মানুষকে সেটা ঠিকমতো অ্যাডভার্টাইজমেন্টের জায়গায় নিয়ে যেতে পারছি না। আমরা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট করে করে বিভিন্ন জঙ্গিবাদ এসব বলে 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 আসলে বাইরের মানুষগুলোকে আসতে দিইনি। কাজে এই জায়গায় আমি একটা ফোকাস করতে চাচ্ছি। একটা বলেছি শিক্ষা, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। আপনি যদি একটা জায়গায় দাঁড়িয়ে যদি একটা দেশকে উঠাতে চান, শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্যই তো আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। বাট যেটা আমি দেখেছি, আমাদের সিটি কর্পোরেশনে প্রায় 100টার মতো স্কুল কলেজ আছে। সেখানে আমার যে একটা হিসাব নিকাশ আমি দেখেছি, ওই জায়গায় আমার যে মাসে 30 কোটি টাকার মতো যে খরচ, 30 crore, 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয় শুধু শিক্ষাতে। বাট এটা আমার লাগবেই। আমি মনে করি যে আমি এই যে 6-7 কোটি টাকা দিচ্ছি, আমার ছেলেরা তো উঠে আসছে। ওই জ্ঞান অর্জন তো ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি ওইখানেই বলছি যে নৈতিক শিক্ষার ইম্পর্টেন্স। আমি যতই নৈতিক শিক্ষিত না হই, আমি যে পুঁথিগত বিদ্যা নিয়েই থাকি, তাহলে আমি আলোকিত মানুষ হতে পারবো। এই জায়গায় আমি প্রতিটি স্কুলে এখন যাচ্ছি, আমি টিচারদেরকে এটা বোঝাতে চেষ্টা করছি, আপনারা প্রতিটি ছেলে মেয়েদেরকে যে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন। বাচ্চাদের আরেকটা জিনিস আমি বলেছি যে ব্রেইন ডেভেলপমেন্ট হওয়ার জন্য যে মর্নিং ব্রেকফাস্টটা স্কিপ করা যাবে না, সকালের নাস্তা খেতেই হবে। কারণ এটা যদি না খায় আপনার ব্রেইন ডেভেলপমেন্ট হবে না, সে পড়াশোনাতে মন বসবে না, সে কোনো কিছু ধারণ করতে পারবে না। কাজে ওই জায়গায় আমি দাম দিয়েছি। আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং নাম্বার 4, এখন আমি বারবার বলছি, এখন থেকে তারা ময়লা কোথায় ফেলবে, একটা চকলেট সে চকলেট কোথায় ফেলবে, সে কি ডাস্টবিনে ফেলছে না বাইরে ফেলছে, এই জিনিসগুলো এখন থেকে শেখাতে হবে, যাতে সে বাসায় তার মাকে শেখাতে পারে, কিংবা তার মেড সার্ভেন্ট যে আছে গৃহকর্মী তাকে শেখাতে পারে। নগর ভবন, মেয়র ভবন। আসলে দেখুন, এটা আছে, আমাদের একটা পাহাড় আছে, কিন্তু পাহাড়ের মধ্যে বাড়ি করার আসলে ওই যে পরিবেশ দূষণ যেটা হয়, এখন যদি আমি পাহাড়ের উপর বাড়ি একটা করে ফেলি, তাহলে বলবে যে এটা তো স্বাভাবিক। ওই জায়গা থেকে ইনফ্যাক্ট আমরা দূরে সরে এসেছি। আমাদের যেহেতু থাকার জায়গা আছে, আমরা সেখানে আছি। তো ওটা থাক, পাহাড় আমরা কাটবো না, পাহাড়ের জায়গায় থাক। আপনার শৈশব কৈশোর নিয়ে একটু করে জানতে চাই, কেমন ছিল? আমরা বাকুলিয়াতে বড় হয়েছি, একদম ক্লাস 1 থেকে। এই যে সরকারি স্কুল যেটা আছে চিটাগং কলেজের অপোজিটে, সরকারি কলেজে কেজি 1 পড়েছি। তো কেজি 1 থেকে ক্লাস 2 থেকে শুরু করে বাকুলিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ওইখানে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল বাকুলিয়া, এবং আমার বাসার পাশে। মানে আমার পড়াশোনাটা হয়েছে কি আমার ওয়াকিং ডিস্টেন্সে সব। বাকুলিয়া প্রাথমিক বিদ্যালয়, এরপরে বাকুলিয়া গভর্নমেন্ট হাই স্কুল, এরপরে হাজি মোহাম্মদ মহসিন কলেজ, চিটাগাং মেডিকেল কলেজ। এরপরে চিটাগাং মেডিকেল কলেজের পরে আমি দেশের বাইরে ছিলাম, ব্যাঙ্গালোরে 5 থেকে 6 বছর। সেখানে আমি ফিজিক্যাল মেডিসিনের উপরে আমার পোস্ট গ্রাজুয়েশন করেছি। এরপরে স্পোর্টস মেডিসিন একটা ফেলোশিপ করেছি। স্পোর্টস মেডিসিনে ফেলোশিপ করে 2001 সালে আমি দ্য ট্রিটমেন্ট সেন্টার যে হসপিটালটা দেখেছেন, সেটা আমার হাতে গড়া। এর আগে ডক্টর স্ল্যাব যেটা আপনি দেখেন, সেটা আমার হাতে গড়া। এবং চেক আপ যে ডায়াগনস্টিক, সেটাও না, এগুলো সব আমার দেওয়ার নাম। ওই জায়গায় ধরেন তখন ইন্টারন্যাশনাল সমস্ত প্লেয়াররা যে 2001 থেকে 2008 সালে যত টুর্নামেন্ট হয়েছে চট্টগ্রামে, যত ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সব আমি কভার করতাম। স্পোর্টস ইনজুরিগুলো আমি দেখতাম। আমার ট্রিটমেন্ট সেন্টারের তারা চিকিৎসা নিত। তো এইভাবে আমি একসময় আসলে ক্রিকেটও খেলতাম। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি। আমার একটা ডক্টরস ক্লাব ছিল, ডাক্তারদের এবং স্টুডেন্টদের নামে করেছিলাম। সেটা এখনও আছে ক্লাবটা। তো মেট্রোপলিটন লিগ, ফার্স্ট ডিভিশন লিগ, এগুলো খেলা হয়েছে। এবং আলটিমেটলি আমি সিজিকেএসের কাউন্সিলর ছিলাম 8 বছর। আমি রাইট সেন্টার ভাইস চেয়ারম্যান ছিলাম 8 বছর। এর মধ্যে আবার আমি চেম্বার আমার রুগীও দেখেছি, এখনও দেখি। আপনার মাথায় এই পোকাটা কখন থেকে আসলো যে রাজনীতির পোকা? ছোটকাল থেকে আমি ক্লাব করতাম, মানে একদম ছোটকাল থেকে। আমি যখন ওই যে সংগঠন করতে করতে ক্লাস 6-7 পড়তে, আমরা একটা ক্রীড়া সংস্থা ছিল বাকুলিয়া, সেটার আমি
একটা সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে আরও বড় আঙ্গিকে কিছু ক্লাবের সাথে ছিলাম। যখন এরশাদ বিরোধী আন্দোলন, তখন আমি ক্লাস মেডিকেল কলেজে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি। তখন ঢাকা কলেজ, নটরডেম কলেজে কিছু ছেলে আসলো যারা ছাত্রদল করে, ওখান থেকে করে এসেছে। তারা এখানে পারছিল না, তারা খুব গ্যাঞ্জামের মধ্যে ছিল, মানে এখানে খুব বিভিন্ন সংগঠন তাদেরকে সংগঠন করতে দিচ্ছিল না। তারা আমার কাছে আসলো, এসে আমাকে অফার করলো যে ভাই আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের দায়িত্ব আপনি নেন। যে তখন আসলে আমার বাসা তো খুব পাশেই ছিল, মেডিকেল কলেজ থেকে খুব কাছেই। তো তারা আমাকে রিকোয়েস্ট করলো। আমি ইনফ্যাক্ট তখন তো আমাদের বিএনপির প্রেসিডেন্ট ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তো এক পর্যায়ে তারা সবাই নোমান সাহেবের বাসায় নিয়ে গেল আমাকে। নোমান সাহেবের বাসায় নিয়ে যাওয়ার পর উনি আমাকে একটা কমিটি করে দিল, আমাকে আহ্বায়ক করে। 87 আহ্বায়ক হলাম আমি প্রথম ছাত্রদলের। এরপরে 89 এসে সম্মেলন করে আমি প্রেসিডেন্ট হলাম। 1991 আমি ডাক্তার হলাম। ডাক্তার হওয়ার পর আমি ছাত্রদল, এরপরে আপনার বর্ণাঢ্য জীবন। এরপরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হয়েছি, ডেবের প্রেসিডেন্ট হয়েছি, রহমান ফাউন্ডেশনের কনভেনার হয়েছি, এবং আমার মূল যে দল বিএনপির, আমার প্রথম পোস্টে আমার বাকলিয়া থানার সদস্য সচিব, এরপরে সাধারণ সম্পাদক, এবং ওই থানার যেটা কর্ণফুলী ব্রিজের পাশে বাকলিয়া থানা, সেটা সভাপতি। এরপরে মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সাধারণ সম্পাদক, মহানগরের সভাপতি, মহানগরের আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ মেয়র। আপনি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলছিলেন স্মৃতি। আমাদের সামনে সর্বশেষ স্মৃতি হচ্ছে জুলাই বিপ্লব, যে বিপ্লবের উপর ভর করে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি। আমি একটু করে আমাদের কজন প্রতিনিধি আছেন, তাদের কয়েকটা কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান ঈশা। আমি ইসরায়েল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়ন করছি। এই যে আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কিছু আমরা দেখছি, যেমন মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে। তো এক্ষেত্রে মানুষজন দেখা যাচ্ছে উদ্দেশ্য পরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে যেভাবেই হোক, তারা ছাত্র রাজনীতিটাকে এটার সঙ্গে সংযুক্ত করে টেনে আন্দোলনটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এখন এই ক্ষেত্রে মব জাস্টিস বা প্রতিবিপ্লবের মতো ঘটনার ক্ষেত্রে ছাত্র রাজনীতির বিষয়টাকে স্যার আপনি কিভাবে হ্যান্ডেল করতে চান? আসসালামু আলাইকুম স্যার, আমি মাহিমা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 24-এর আন্দোলনের পরেই আপনি আসলে দায়িত্ব গ্রহণ করেছেন এবং 24-এর আন্দোলনকে আপনি ধারণ করছেন, এটা আপনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন। যেমন আপনি 5টার পরে রাজনীতি করবেন এমন কথা বলেছেন, এবং আপনি নিজেই নিজের ব্যানারগুলোকে খুলে ফেলছেন। এখানে আসলে একটা জেনজিদের একটা প্রভাব আপনার মধ্যে দেখা যাচ্ছে, যে আপনি জেনজিদের যে মনোভাবটা আছে, তারা এইসব পছন্দ করে না, এটা আপনি ধারণ করছেন। তাছাড়া আমি বলতে চাচ্ছি, তারেক রহমান স্যার এবং রুমিন ফারহানা ম্যামের মতো মানুষও আসলে জেনজিদের বিভিন্ন কথার সাথে তাল মিলিয়ে তারা কথা বলছে। তাহলে স্যার, আপনাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যেই ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাতে আসলে আপনারা জেনজিদের কন্ট্রিবিউশনটাকে কি তরুণ প্রজন্মের অংশীদারিত্ব একটু করে যে জনাব সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম মাননীয় মেয়র সাহেব, আমি সাইফুল ইসলাম শিল্পী, আমি 71 টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান। আমি একটা জিনিস জানতে চাই, আপনি পেশায় একজন ডাক্তার, চিকিৎসক এবং পাশাপাশি রাজনীতি করেন। মেয়র হওয়ার আগে আপনার জনতার মেয়র হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন। এটাতে জড়িত হয়ে এখন ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু আপনার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কিনা নগরবাসী? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের যারা জুলাই অগাস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা তাদের আত্মত্যাগ করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি যেদিন আমার বাসায় ভাঙচুর হয়, অনেকে জানে না হয়তো এই জিনিস, আমার বাসায় 3 অগাস্ট যেদিন তারা এসেছে, ছাত্রলীগ যুবলীগের ছেলেরা, ওই দিনও তোমাদেরই কিছু ছেলে মেয়ে কিন্তু নিচে ছিল। মানে যখন তারা মিছিল নিয়ে আসলো, আমার বাসায় অ্যাটাক করছিল, তারা নিচে আমার সাথে দেখা করতে এসেছিলো। আমি তাদেরকে ডাকবো ওই মুহূর্তেই এটা হলো। তো যার কারণে আসলে এই যে ছাত্রদের ওইখানে আমার প্রচুর রিলেটিভ, আমার ভাগনা ভাগ্নি অনেকে বিভিন্ন কলেজে আছে, তারা সবসময় আমাকে কিন্তু অনেক ইনফরমেশান দিত কি হচ্ছে না হচ্ছে। ইভেন যেদিন নিউ মার্কেটে যে গণ্ডগোলটা হয়েছে 4 অগাস্ট, সেদিন কিন্তু সমস্ত মনিটরিং কিন্তু আমরা করছি। কারণ প্রথমে কিন্তু অ্যাটাকটা তারা করেছে যখন সিটি কলেজ থেকে অ্যাট এ টাইম পুলিশ যখন অ্যাটাক করেছে, অনেক ছেলেমেয়েরা কিন্তু আহত হয়েছে, অনেকেই। কারণ আমি দেখেছি, কারণ আমার হসপিটালে ভর্তি ছিল অনেক। এবং 4 তারিখ যেটা খুব বাজে কাজ করেছে, তারা পুলিশ ছাত্রলীগ একসাথে আক্রমণ করেছে। তো সেই জায়গায় আমাদের ছেলেরা কিন্তু কাউন্টার যে দিয়েছিল ওই সময় কিন্তু কাউন্টারটা কিন্তু আমাদের ছেলেরাই দিয়েছিল। সমস্ত পলিটিক্যাল ফোর্স একসাথে
ছাত্ররা মিলে, এবং ওইখানে কিন্তু প্রচুর ছেলে আহত হয়েছে। এবং 4 তারিখ রাতে যে অমানবিক কাজটা হয়েছে, ছাত্রলীগের ছেলেরা চিটাগং মেডিকেল কলেজ থেকে মেরে ছেলেদেরকে বেড থেকে বের করে দিয়ে অনেককে পিটাইছে এবং অনেকে বের করে দিচ্ছে। তো ওই মধ্যরাতে তখন আমি অনেক ছেলে ভর্তি করিয়েছি। তো এই জিনিসগুলো আসলে ফিলিংসটা কি, ধরেন আমরা তো ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, আমরা নিজে ছাত্র ছিলাম, আমরা ওইভাবে বেড়ে উঠেছি। ছাত্রদের ফিলিংসটা আমরা বুঝি সবসময়, ছাত্ররা আসলে কি চায়, তারা ধারণ করেন সেটাকে হয়তো আবার রিকল করা, মনে করিয়ে দেওয়া, তাদেরকে কেউ কিছু করুক কিংবা, কারণ আমার বাচ্চারাই তো, তারা তো আমাদের বাচ্চা। আপনি ইতিমধ্যে বলেছেন ওয়াসিমের নামে স্টেডিয়াম করা, কারণ ওয়াসিমের ব্যাপারটা হচ্ছে কি, ওয়াসিম একদিন আগে আমার সাথে কথা বলে গেছে, এই ছেলেটা একদিন পরে যে যখন সে সেখানে, ওই সময় তো একটা যে সেলফি দিয়ে আমাকে পাঠিয়েছে যে আমরা এখানে আছি, যেটা আমি বলছি 16 জুলাইয়ের কথা। যখন সে গুলি খেলো, গুলি খাওয়ার পর আমি বলছি তাড়াতাড়ি হসপিটাল চলে আসো, হসপিটাল আস্তে আস্তে সে মারা গেল। আমি তখন হুন্ডা নিয়ে বের হয়েছে হসপিটালে যাওয়ার জন্য। তো হসপিটালে গেটে ঢুকতেই ওই বাবরের ছেলেরা এখানে অ্যাটাক করলো। তারপর আমি আবার ব্যাক করে আবার আসলাম, আসার পরে ওই যে ওইখানে বেশ সংঘর্ষ হয়েছে। তো এই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে, এবং কিভাবে কি হয়েছে এগুলো তো আমরা দেখেছি। কাজে আমাদের সবসময় ফিলিংস থাকবে ছাত্রদের প্রতি, ও ছাত্ররা যেটা করেছে সেটা আসলে ইনফ্যাক্ট আমরা যারা 16 বছর ধরে করছি, আমরা হয়তো একটা ক্ষেত্র তৈরি করেছি, তো যে সাহসিকতার জায়গায় আমাদের থাকার কথা ছিল হয়তো ফাইনাল স্টেজে, সেটা অনেক ক্ষেত্রে আমরা পারিনি। ছাত্র জনতা সবাই মিলে একটা অভূতপূর্ব অভ্যুত্থান। তো কাজে তাদের প্রতি অবশ্যই আমাদের সম্মান থাকবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে আজকে যে ছাত্র রাজনীতির কথা আসছে, ছাত্র রাজনীতি অবশ্যই দরকার, কিন্তু যেসব কারণে গিয়ে হয়তো বা ছাত্র রাজনীতির কারণে গিয়ে ক্যাম্পাস আবার অশান্ত হয়ে যাচ্ছে, ক্যাম্পাস আবার মারমুখী হয়ে যাচ্ছে, ক্যাম্পাসের মধ্যে একটা দ্বিধাবিভক্তি সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা কিছুদিন সেখানে রাজনীতিটা হয়তো বন্ধ থাকতে পারে। কিন্তু আলটিমেটলি গিয়ে ছাত্র রাজনীতির আসলে হাল ধরতে হবে ছাত্রদের, এটা কোনো বিকল্প নাই। কারণ আমরা যদি অতীতের সমস্ত ইতিহাস ঘেটে যদি আমরা দেখি, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী, কারণ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরাই নেতৃত্ব দিয়েছিলাম, আমরাই তখন বললাম তো, আমি তখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, আমরা সবাই মিলে ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলাম। ডাক্তার মিলন যেদিন মারা যায় 27শে নভেম্বর, সেদিন আমরা রাজপথে নেমে আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। বাট ডিফারেন্সটা ছিল ওই সময় আমাদেরকে কাঁদুনে গ্যাস মেরেছে, লাঠিচার্জ করেছে, এখন চাইনিজ রাইফেল থেকে ওই গুলির বিরুদ্ধে গিয়ে ছাত্ররা বুক পেতেছে। আবু সাইদ মারা গেছে, ওয়াসিমরা মারা গেছে। শিল্পী ভাই যেটা বলেছেন, জি, আমি ডাক্তারি অবশ্যই করব, কারণ এটা আমার পেশা। কারণ আমার কাছে অনেক রুগী আসে, রুগীদেরকে সেবা করার আসলে কোনো অন্য কিছুতেই কোনো আসলে আপনার স্যাটিসফ্যাকশন নেই। আমার এরকমও হয়েছে, আমি জেলে গিয়েছি, অনেক গ্রামের রুগী আমার জন্য রোজা রেখেছে। নিশ্চয় আপনি সেই পেশা থাকবেন না, সেটা ওই পেশাকে আমি বাদ দিবেটা হয় না। আমি এই জন্য প্রতি শনিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমি সপ্তাহে একদিন অন্তত রুগী দেখব, যাতে রুগীগুলো আমার সেবা থেকে বঞ্চিত না হয়। আপনার একটা মহান উদারতা। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একদম শেষের দিকে, অনুষ্ঠান শেষের দিকে যদি একটু বলতে যাচ্ছিলেন, আমরা দুই একটি ছোট ছোট প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, সাবেক ডেপুটি ইনচার্জ গাজী টেলিভিশন। 60 বর্গ মাইলের যে চট্টগ্রাম নগরী, প্রায় 70 লক্ষের মতো জনসাধারণ। সেই 70 লক্ষের জনসাধারণের জন্য আমার জানা মতে 30 থেকে 35টির উপরে গণশৌচাগার নেই। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্রশ্ন পরিষ্কার যে শৌচাগার করবেন কিনা। সৌরভ, আপনি মনে প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি ছাত্রনেতা প্লাস সমাজকর্মী, মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আমার চাওয়া হচ্ছে, একটু আগে ম্যাডামই বলেছিল, সেটা শিক্ষা নিয়ে। সিটি কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো স্কুল রয়েছে, সেই সাথে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা জানি না বিশ্ববিদ্যালয়টি একটি পরিবারের হাতে চিহ্নিত দশায় আছে, সেটা একটা ব্যক্তিকেন্দ্রিক পরিবার থেকে মুক্ত করবেন কিনা। আপনি শেষ প্রশ্নটা যদি আপনি হাত তুলেছিলেন একটু, যে আমার প্রশ্ন ছিল, নতুন মেয়র হিসেবে আমাদের শিশু এবং নারীদের জন্য মহানগর এবং নগরীর হিসেবে কতটা নিরাপত্তা রাখছেন আপনি? আমি জেনজির একদম সর্বশেষ প্রতিনিধিকে শেষ করতে চাই, এটি শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম মার্জিয়া জাবিন। আমি বর্তমানে
ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে ডেঙ্গু পরিস্থিতিতে চট্টগ্রামবাসী ভোগ করছে, সেটি বিষয়ে আসলে আপনার পরিকল্পনাগুলো কী কী, এবং চট্টগ্রামবাসীর কাছে আপনার যে কমিটমেন্টের জায়গাটুকু রয়েছে যে কাজ করবেন আপনারা নির্বাচনের পূর্বে, সেই আসলে সেই জায়গা থেকে ইশতেহারগুলো যেগুলো করেছেন সেগুলো বাস্তবায়ন হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলছি, প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা শেষের দিকে এসে একটু আমি যেটা বলছি, আমি আগে প্রথমেই বলেছি যে আমরা ডেঙ্গুর একটা ম্যানেজমেন্ট সেন্টার আমি প্রথম দিনেই করে দিয়েছি, যেখানে ডেঙ্গুর যে টেস্টটা আপনার অ্যান্টিজেন টেস্ট, সেটা ফ্রি অফ কস্ট আমরা করছি, বিনামূল্যে। আর সেখানে 10টা বেড আছে ডেঙ্গু শক সিনড্রোম ম্যানেজমেন্ট করার জন্য। আর সৌরভ যে কথাটি বলেছে আমাদের ছাত্রনেতা, আমি প্রথম দিন থেকেই বলেছি আমি যে দায়িত্বটা নিয়েছি, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সততার সাথে আমি কাজ করতে চাই। যেই হোক, যত প্রভাবশালী হোক না কেন, সিটি কর্পোরেশনের কেউ যদি কোনো জায়গা দখল করে থাকে, কোনো প্রতিষ্ঠান যদি দখল করে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই সেটা আমি অবশ্যই সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এবং যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি আপনারা জানেন 2002 সালে মহিউদ্দিন চৌধুরী সাহেব, উনি মেয়র ছিলেন ওই সময়, 47 কোটি টাকা সিটি কর্পোরেশনের টাকা দিয়ে দামপ্রাস্ত ওই ভবনটি কেনা হয়েছিল, জায়গাটি 47 crore, এবং আলটিমেটলি গিয়ে সেটা তাদের পরিবারের হয়ে গেছে। সেটা দুঃখজনক। তা আমরা একদম শেষের পর্যায়ে আছি। সেটা আমাদের মনে হয় উইদিন শর্ট টাইম আমরা সেটা সিটি কর্পোরেশন তার যে ইউনিভার্সিটি সেটা নিয়ে নেবে। এবং আরেকটি জিনিস আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে এখানে অনেক সম্পদ সিটি কর্পোরেশনের আছে। আমি ছোট্ট 2-3টা উদাহরণ দিচ্ছি। ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, চিটাং শপিং কমপ্লেক্স এবং আরও অনেক মার্কেট আছে যেখানে আপনি চিন্তা করবেন না দুর্নীতি কী পরিমাণে করা হয়েছে। যেখানে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের আশেপাশে পার স্কোয়ার ফিট 40-50 টাকা, সেখানে প্রতিটা দোকান দেওয়া হয়েছে পার স্কোয়ার ফিট আপনি এটা অবমুক্ত করবেন বললেন 8 টাকা 9 টাকা। তো এইভাবে আমি আস্তে আস্তে যাদেরকে এটা করা হয়েছে, 2,500 কোটি টাকার একটা প্রকল্প ছিল যে প্রায় 100 কোটি টাকা সেটা ভাগবাটোয়ারা হয়ে গেছে নানা নিয়মের মাধ্যমে। সিটি কর্পোরেশন এখন 450 কোটি টাকা দেনা আছে। আমি স্পষ্টভাবে সেদিন বলেছি যেটা 2,500 কোটি টাকার যে প্রকল্পটা, এটা অনেক বড় প্রকল্প, মেগা প্রকল্প। সমস্ত ঠিকাদারদের সাথে সমস্ত প্রকল্প পরিচালক আমি বসেছিলাম, আমি স্পষ্ট বলে দিয়েছি যে টাকাগুলো 562 কোটি টাকা ছাড় হয়েছে 2,500 কোটি টাকার মধ্যে। ওই 562 কোটি টাকার যে কাজগুলো যাদেরকে করতে দেওয়া হয়েছে, আমি আমার যে চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনাকে বলেছি, এবং সাথে যে আমাদের ল্যাব টেস্ট করা হয়, কাজের যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়, তাদের সমান একটা কমিটি করে দিয়েছি। যদি ওই 562 কোটি টাকার যারা কাজ করেছে সেখানে যদি কোনো গাফিলতি পাওয়া যায় কিংবা কাজের মান যদি খারাপ হয়, অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে। আমি স্পষ্ট বলে দিয়েছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা অবশ্যই থাকবে সেটা। এবং বাকি যে কাজগুলো, এগুলোর জন্য আমি তাদেরকে কমিটি করে দিয়েছি, এবং টেন্ডারের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে যারা লোয়েস্ট সেখানে থাকবে তাদেরকে কাজ দেওয়া হবে, এবং কাজের মান কি হচ্ছে সেটার জন্য ওই টিম সার্বক্ষণিক থাকবে। এবং আমি জনগণকে বলতে চাই, এগুলো আপনাদের এই সম্পদ। অবশ্যই যে জায়গায় কাজ হচ্ছে আপনারা এলাকা ভিত্তিক সেটা মনিটরিং করবেন, আপনারা নিজেরা যাবেন, নিজেরা দেখবেন সে কাজগুলো হচ্ছে কিনা। এবং তাদেরকে আরও বলেছি যে রাস্তার পাশে গাছ লাগিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের যে ডাস্টবিনের যে অভাব হচ্ছে, যে ময়লাগুলো আমরা বাইরে ফেলছি, যে কাজগুলো করছে সেখানে তারা একটা ডাস্টবিন তৈরি করে দেবে। কাজে এইভাবে আমি কিন্তু তাদেরকে বলেছি, এবং আশা করছি যে সামনে যে কাজগুলো হবে, 2,500 কোটি টাকার যে বাকি প্রায় আপনার 2,000 কোটি টাকার মতো টাকা এখনও আছে, সে কাজগুলো আমি বলেছি যে রাস্তাগুলো এখনও হয়নি, রাস্তাগুলোতে যে খুব বাজে অবস্থা, সে রাস্তার কাজগুলো হয়ে যাবে। আর কিছু টাকা আমরা রেখেছি, সেটাতে এখন যে খানাখন্দ আছে রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে, ইমিডিয়েট সংস্কার করার জন্য সেগুলো আমি 3 দিন থেকে কাজ করতে বলে দিয়েছি, সেগুলো কাজ শুরু হয়ে গেছে। আর আপনারা যেটা দেখেন যে ময়লা পরিষ্কারটা দিনে হতো, আপনি যখন দিনে বের হতেন কেউ ভালো কাপড় টাপড় পরে বের হয়ে, সেখানে দেখছেন যে তারা ঝাড়ু দিচ্ছে, সমস্ত ময়লাগুলো গায়ে আসছে, কিছু ময়লা নাকে যাচ্ছে, ডাস্ট অ্যালার্জি হচ্ছে। সো দ্যাট এই জন্য আমি রাতে সেটা কাজ শুরু করতে বলেছি, এবং গত 7 দিন ধরে রাতে কাজ হচ্ছে, এবং আমি নিজে সেটা মনিটরিং করি। আমি অনেক সময় দেখেন যে আমি যাই অনেক রাত করে। এবং আরেকটি কথা আমি বলতে চাই যে আমার প্রায় 2,000 কর্মী কাজ করছে পুরা চট্টগ্রামে। আপনারা যে ওয়ার্ডে থাকেন না কেন, আপনারা একটু মনিটরিং করবেন তারা ঠিকমতো কাজ করছে কিনা। যদি কাজ না করে প্লিজ আমাদেরকে জানাবেন। আমি চাই যে এই শহরটা শুধু আমার নয়, এই শহরটা আপনাদের। আমরা সবাই মিলে
একটি সুন্দর ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি আমরা গড়ে তুলব। মাননীয় ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে এই অনুষ্ঠান হয়তো শেষই হবে না, আপনার যে পরিকল্পনা সব শুনতে গেলে হয়তো আমাদের আরও একদিন অথবা আরও কয়েকদিন বসা লাগবে। নিঃসন্দেহে আপনার কাজ আপনারা করে যাবেন, আমরা নগরবাসী সেই ফল পাবো, সেই প্রত্যাশা রইল। আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা, আবারও অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আজকের মুখোমুখি হয়েছিলেন চট্টগ্রামের অভিভাবক এই মুহূর্তে ডক্টর শাহাদাত হোসেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে, এবং তিনি যে কমিটমেন্ট করেছেন চট্টগ্রামবাসী নিঃসন্দেহে আগামী দিনে তার প্রতিফলন দেখবে, সেই প্রত্যাশায় রইল। আজকে আমাদের আয়োজন আজকে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ, আমরা চাই দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।